নমস্কার বন্ধুরা, সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টারের তরফ থেকে আমি সৌরভ বসু। আজকে আমরা উপস্থিত হয়েছি 6th ক্লাসে। আমাদের আজকের টপিক কম্প্যাকশন। তো প্রথমে একটা কথা বলে নেব, ভিডিওটা তোমরা যারা দেখছো, যে এখন এই যে করোনা আবহাওয়া চলছে, তো এতে সবাই খুব টেনসড, এটা আমি বুঝতে পারছি বাড়িতে বসে। যে পরবর্তী সময় ভ্যাকেন্সি বেরোবে কিনা বা চাকরি বাকরির মার্কেট কেমন হবে, এই নিয়ে সবাই খুব চিন্তায় আছে। তা এখানে একটা সুখবর আছে যে আমাদের 2018-তে পিএসসি যে রেজাল্ট বের করেছিল জুনিয়র ইঞ্জিনিয়ারের, তো তাদের কিন্তু পিএইচই ডিপার্টমেন্ট পোস্টিং দিতে শুরু করেছে, মানে জয়েনিং লেটার পাঠিয়ে দিয়েছে, কার কোথায় পোস্টিং সেটাও জানিয়ে দিয়েছে। তো আমার এখান থেকে পিএইচিতে যারা যারা পেয়েছে তারা ফোন করেছিল, তো তাদের মারফতই জানতে পারলাম যে এরকম তারা পোস্টিং পেয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে এই সিচুয়েশানে এমপ্লয়ির দরকার আছে, তবেই না পিএসসি এখন পোস্টিংটা দিল। তো তাদেরকে তো মাইনে দিতে হবে, তা গভর্নমেন্টের টাকা পয়সার শর্টেজ রয়েছে, সেটা আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু এই কন্ডিশানে গভর্নমেন্ট লোক নিয়োগ করছে, এর অর্থ আমরা একটাই বুঝবো যে এই বছরটা যদি আমরা ছেড়েও দিই, যে হয়তো নতুন ভ্যাকেন্সি বেরোলো না, কিন্তু আমরা পাখির চোখ করবো 2021-কে। কেন কি না 21-এ বিধানসভা ভোট রয়েছে, এখন ভোটের আগে লোক নেবেই। তা এই অবস্থায় এই যে কিছুদিন 6 মাস 8 মাস হয়তো ভ্যাকেন্সি বেরোচ্ছে না বা বেরোবে না, তো এই সময়টা কিন্তু আমাদের তৈরি হয়ে নেওয়ার সময়। এখন যারা ফার্স্ট্রেটেড হয়ে বসে সময়টা কাটিয়ে দিচ্ছে তারা কিন্তু খুব ভুল করছে। আমি যদি এখন পরীক্ষার জায়গায় থাকতাম, মানে আমি যদি তোমাদের জায়গায় থাকতাম, তাহলে আমি কিন্তু এই টাইমটাকে পড়াশোনার জন্য কাজে লাগাতাম। তো এই কথাগুলো বলার একটাই কারণ যে আমরা এই যে বাইরের যে ইনফরমেশানগুলো পাচ্ছি এগুলোকে মাথায় রেখে যেন আমরা ফোকাস করতে পারি, নিজের কাজে মন বসাতে পারি। তা আজকের টপিক কম্প্যাকশন। কম্প্যাকশানে যাওয়ার আগে আমরা প্রথমেই বুঝে নেব যে কম্প্যাকশন জিনিসটা কি। সয়েল মেকানিক্সের এতদিন পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে, আশা করি সেগুলো সবাই তোমরা নোটস রেডি করে ফেলেছো এবং ভিডিও লেকচার্সগুলো দেখে তার অবজেক্টিভ কোশ্চেন অ্যান্সারও চলছে এবং সেগুলোর প্র্যাকটিস আছে। আর যা পুরনো সাবজেক্ট হয়ে গেছে সেগুলোরও রিভিশন আশা করি ঠিকঠাকভাবেই চলছে। তো কম্প্যাকশানে ঢুকি। আজকের টপিক কম্প্যাকশন, 6th ক্লাস। কম্প্যাকশন আমরা কাকে বলবো? এখন পরীক্ষাতে এরকম কোশ্চেন, ইন্টারভিউতে কাউকে জিজ্ঞেস করেছে যে আচ্ছা হোয়াট ইজ কম্প্যাকশন, তা অ্যান্সার দিচ্ছে এক্সপালশন অফ এয়ার। তা এইরকম কিন্তু অ্যান্সার দিলে হবে না। কম্প্যাকশন মানে এক্সপালশন অফ এয়ার, এটা ট্রু, কিন্তু সবসময় কি তাই হবে? আমার হাতে একটা বেলুন ছিল, বেলুন লিক হয়ে গেছে, কেউ একটা পিন ফুটিয়ে দিয়েছে, তাহলে বেলুন থেকে এক্সপালশন অফ এয়ার হচ্ছে, তাহলে কি বেলুনটা কম্প্যাক্ট করছি বেলুনটাকে? না, মোটেই না। তা সেই জন্য কিছু জিনিস আমরা বুঝবো যে যখন আমাদের ইন্টারভিউ পারপাসে কোশ্চেনগুলো করবে, তখন এই থিওরি পার্টগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা যে ভিডিও লেকচার্সগুলো দেখছি বা রেডি করছি, ইন্টারভিউতে গিয়ে কিন্তু আর এমসিকিউ জিজ্ঞেস করবে না, তখন কিন্তু এই ভিডিও লেকচার্সগুলো থেকেই কোশ্চেনটা হবে। তো চলে আসা যাক যে কম্প্যাকশন বলতে কি বুঝবো। আমাদের কম্প্যাকশন টার্মটা কোথায় ইউজ হয়? যেমন আমরা রাস্তা তৈরি হয়, সবাই দেখেছি এটা, যে রাস্তা তৈরি করতে গিয়ে আমাদের যদি বিটুমিনাস রোড ধরি, তাহলে বিটুমিনাস রোডে কি হচ্ছে? বক্স কাটিং করা হয়। নতুন রাস্তা যদি হয় তাহলে বক্স কাটিং করি, বক্স কাটিং করার পরে যে লেয়ারটা পাচ্ছি তাকে আমরা সাবগ্রেড বলি। এটা আমরা হাইওয়েতে গিয়ে আবার পড়বো। তো সেখানে রোলার চলছে, কম্প্যাক্ট করছে, পড়েছি, টার্মসটা আমরা জানি। তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন আবার স্যান্ড ফিলিং করেছে, দেখা যাচ্ছে কিছুটা লেয়ার, সেখানে আবার জল টল দিয়ে আবার রোলিং করছে। নেক্সট আবার দেখা যাচ্ছে বেস কোর্স, সেখানে দেখা যাচ্ছে বড় বড় সাইজের এগ্রিগেট দিয়ে স্টোন ডাস্ট মিক্স করে জল দিয়ে আবার রোল হচ্ছে। ফাইনালি দেখা যাচ্ছে ওয়্যারিং কোর্সে গিয়ে আমরা বিটুমিনাস, সেটা আমাদের প্রিমিক্স কার্পেট হতে পারে, বিটুমিনাস কংক্রিট হতে পারে, সেমিডেন্স বিটুমিনাস কংক্রিট হতে পারে, মানে যেটাকে আমরা বিসি বা এসডিবিসি এই সমস্ত বলি। তা সেই লেয়ারটাকে ফাইনালি আবার রোলার চালানো হচ্ছে। তো এইভাবে দেখা যাচ্ছে লেয়ার বাই লেয়ার কম্প্যাক্ট করে 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 একটা এমন সারফেস তৈরি করছি যেটার উপর দিয়ে হেভি লোডেড ভেহিকেল গেলেও কিন্তু সেই ক্ষেত্রে রাস্তাটা বসে যাচ্ছে না। কিন্তু ওইগুলো না করে যদি আমরা নর্মালি মাটির উপর দিয়ে একটা হেভি লোডেড ভেহিকেল চালিয়ে দিতাম, তাহলে সে কিন্তু সেটেলমেন্ট হয়ে যেত, গাড়ির চাকা বসে যেত, বিভিন্ন রকম বিপত্তি তৈরি হতো। তো এই কম্প্যাকশনের যে ব্যাপারটা আসছে, এর পরবর্তী যে চ্যাপ্টার পড়বো সেটা পার্ট 7-এ আমরা কনসলিডেশন পড়বো। কনসলিডেশনের সাথে কম্প্যাকশনের কিছু পার্থক্য আছে। যেমন আমরা প্রথম কথা হচ্ছে যে যদি দেখি যে এই বোতলটাকে আমরা কি বলবো? এই বোতলটা কিছুটা পর্যন্ত জল আছে, কিছুটা ফাঁকা আছে, তাহলে এইটা যদি একটা ভয়েড ভলিউম হয় তাহলে এটা পার্সিয়ালি স্যাচুরেটেড। তো এখন যদি এইটার আমরা যদি প্রেস করি, তাহলে কি হচ্ছে? এখান থেকে
কি বেরোচ্ছে, এখনো পর্যন্ত এয়ার বেরোচ্ছে, তাহলে এটাকে কম্প্যাকশন বলবো। তার মানে কম্প্যাকশনটা হচ্ছে প্রথম কথা পার্সিয়াল স্যাচুরেটেড সয়েল, 1 নম্বর পয়েন্ট। কনসলিডেশন যখন আমরা পড়বো তখন এটা যদি একটা ভয়েড হয়, তাহলে ভর্তি জল আছে আমরা যদি ধরে নিই, ভর্তি জল থাকলে আমি ছিপিটা আলগা করেছি, এখন যদি আমি প্রেস করি তাহলে সেই ক্ষেত্রে কী হবে, জল উপচে বেরিয়ে আসবে। তার মানে একটা ভয়েডের মধ্যে থেকে যখন এক্সপালশন অফ ওয়াটার হচ্ছে সেইটা আমরা কনসলিডেশনে গিয়ে পড়বো। এখন আপাতত বুঝবো, তার মানে এক্সপালশন অফ ওয়াটার হচ্ছে মানে কনসলিডেশনে কী হবে, ফুল স্যাচুরেটেড হবে তখন। তাহলে ফুললি স্যাচুরেটেড স্যাম্পেল থেকে এক্সপালশন অফ ওয়াটার, সেটা কনসলিডেশনের কেস। আর যখন বলছি পার্সিয়াল স্যাচুরেটেড সয়েল, এক্সপালশন অফ এয়ার, তখন সেটা কম্প্যাকশনের কেস। এইটুকু আপাতত মনে রাখবো। তো প্রথম কথা তাহলে কি এলো, তাহলে আমরা ফার্স্ট বলছি যে এক্সপালশন অফ এয়ার ফ্রম পার্সিয়ালি স্যাচুরেটেড সয়েল বাই মেকানিক্যাল মিনস, এবং তাতে করে কি হবে, ইনক্রিজ করবে ডেনসিটি। তাহলে ডেনসিটিটা ইনক্রিজ করছে মেকানিক্যাল মিনস। মেকানিক্যাল মিনস মানে এখানে আমি বললাম যে আমি দুরমুস করে করতে পারি, র্যামিং করে। স্লাম টেস্ট করার সময় সবাই জানো কীভাবে আমরা টেম্পিং করি, তাহলে ট্যাম্পার ইউজ করে করতে পারি। এছাড়া হচ্ছে আমরা ভাইব্রেটর দিয়ে করতে পারি, রোলার দিয়ে করতে পারি, ইম্প্যাক্ট দিতে পারি, মানে ফলিং লোড অ্যাপ্লাই করতে পারি। তো এরকম বিভিন্ন মেথড আছে যার মধ্যে দিয়ে আমরা সেটাকে বলছি মেকানিক্যাল মিনস। আচ্ছা, এখন মেকানিক্যাল টার্মসটা কেন ইউজফুল, কারণ সয়েলের মধ্যে যদি আমরা লাইম, বিটুমেন, সিমেন্ট, বেন্টোনাইট এই সমস্ত অ্যাড করি, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু ডেনসিটি বাড়বে। সেইটা সয়েল স্টেবিলাইজেশনের কেস, সেখানে আমরা কিন্তু বাই কেমিক্যাল মিনস বলবো, সেটা সয়েল স্টেবিলাইজেশন চ্যাপ্টারে গিয়ে পড়বো। সুতরাং সয়েল স্টেবিলাইজেশনটা ওখানেও ডেনসিটি ইনক্রিজ করবে বাই কেমিক্যাল মিনস। কম্প্যাকশনে যেটা পড়বো সেটা হচ্ছে যে এক্সপালশন অফ এয়ার ফ্রম পার্সিয়ালি স্যাচুরেটেড সয়েল বাই মিনস অফ মেকানিক্যাল এনার্জি অ্যান্ড দাস ইনক্রিজ ডেনসিটি। তো এইটাই হচ্ছে আমাদের কম্প্যাকশন। এখন সেকেন্ড পয়েন্টে বলতে গেলে বলতে হবে যে টাইপ অফ কম্প্যাক্টিং এফোর্ট কী কী, অলরেডি বলে ফেলেছি যে রোলার, টেম্পিং, নিডিং, ইম্প্যাক্ট, ভাইব্রেশন, দ্যাট ইজ হচ্ছে আমার টাইপ অফ কম্প্যাক্টিং এফোর্ট। আচ্ছা, এখন যদি বলা হয় যে ফেনোমেনন কী কী হবে, তাহলে ফেনোমেনন মানে কম্প্যাকশনের আমরা ফেনোমেনন হিসাবে আমরা কি লিখতে পারি একটু দেখে নিই। ফেনোমেনন মানে এটা 3 নম্বর পয়েন্ট। 1 নম্বরে হচ্ছে হোয়াট ইজ কম্প্যাকশন, 2 নম্বরে হচ্ছে টাইপ অফ কম্প্যাক্টিং এফোর্ট, 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফেনোমেনন। ফেনোমেননে ওইটাই বললাম, 1 নম্বরে কি লিখবো, পার্সিয়ালি স্যাচুরেটেড সয়েল। আচ্ছা, 2 নম্বর পয়েন্টে কি লিখবো, এক্সপালশন অফ এয়ার। 3 নম্বর পয়েন্টে কি লিখবো, বাই মেকানিক্যাল মিনস বলেছি, তার মানে এখানে ভেরিয়াস টাইপস অফ লোড হতে পারে। বাট ইনস্ট্যান্টেনিয়াস লোড। ইনস্ট্যান্টেনিয়াস লোড মানে আবার কনসলিডেশন আমাকে ফিরতে হবে। ধরো আমি এই যে আমার বাড়িটা রয়েছে, এখানে ফুটিংয়ের নিচে যে সয়েলটা আছে, সেই সয়েলটার উপরে আমার এই যে বাড়ির যে লোডটা, সেটা কিন্তু 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর ধরে কনস্ট্যান্ট রয়েছে। তাহলে এই লোডটাকে আমরা সাস্টেন্ড লোড বলবো, সেটা কনসলিডেশনে বলবো। আর কম্প্যাকশনের সময় কি হচ্ছে, দুরমুস করছি আমি বাড়ি চলে যাচ্ছি, রোলার চলছে বাড়ি চলে যাচ্ছে, মানে ইনস্ট্যান্ট লোড, ম্যাক্স অনেক দিন ধরে লোডটা চেপে আছে এরকম নয়। তাহলে এটা হচ্ছে ভেরিয়াস টাইপস অফ ইনস্ট্যান্টেনিয়াস লোড। আচ্ছা, 4th পয়েন্ট কি বলবো, 4th পয়েন্টে আমরা এখানে অ্যাপ্লাই করবো যে আমরা যে ফর্মুলা পড়েছি আগেই, যে E ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু জি বাই এসআর। তার মানে ভয়েড রেশিও ইকুয়াল টু ওয়াটার কন্টেন্ট ইন্টু স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড বাই হচ্ছে এসআর মানে ডিগ্রি অফ স্যাচুরেশন। তাহলে এই ফর্মুলাটা এখানে খাটবে। কেন খাটবে, কারণ হচ্ছে এখানে এসআর কিন্তু নট ইকুয়াল টু 1, কারণ আমরা প্রথম পয়েন্টেই বলেছি পার্সিয়ালি স্যাচুরেটেড সয়েল থেকে এক্সপালশন অফ এয়ার। তাহলে এই 4টে মোটামুটি আমাদের ফেনোমেনন। নেক্সট আমরা চলে যাব আমাদের 4th পয়েন্টে, যে ওএমসি বলতে কি বোঝায়। ওএমসি মানে হচ্ছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। এখন অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, এটা ডেফিনেশন যদি বলতে হয়, তাহলে ডেফিনেশনে আমরা বলবো যে ইট ইজ দ্য ময়েশ্চার কন্টেন্ট অর ওয়াটার কন্টেন্ট at which a soil gives maximum dry density। তার মানে যে ওয়াটার কন্টেন্টে বা যে ময়েশ্চার কন্টেন্টে একটা সয়েল
ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটিতে রিচ করতে পারবে, সেই ওয়াটার কন্টেন্টটাকে আমরা অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট বা শর্টে ওএমসি বলবো। তাহলে এই যে ময়েশ্চার কন্টেন্টের সাথে আমাদের ড্রাই ডেন্সিটির যে কার্ভটা আছে সেটা হচ্ছে আমাদের 5th পয়েন্ট। তাহলে এইটা আমরা একটুখানি নোট করব যে ময়েশ্চার কন্টেন্ট ভার্সেস ড্রাই ডেন্সিটি কার্ভ। এটা কীরকম হবে আমরা দেখে নিই একটু। এখানে এক্স অ্যাক্সিসে আমরা নিচ্ছি ওয়াটার কন্টেন্ট বা ময়েশ্চার কন্টেন্ট, ওয়াই অ্যাক্সিসে কি নিচ্ছি আমরা ড্রাই ডেন্সিটি, তার মানে এখানে আমরা বলবো রোডি। এখন পরীক্ষাতে যখন আমরা কোশ্চেন অ্যান্সার করবো বা বাড়িতে বসে অবজেক্টিভ করি বা হলে করি, সেখানে কিন্তু আমার রোডির বদলে অনেক সময় গামা ডি ইউজ হবে। তো এটা নিয়ে কনফিউজড হওয়ার ব্যাপার নেই, যেহেতু আমরা এখানে ড্রাই ইউনিট ওয়েট লিখিনি সেই জন্য গামা ডিটা লিখছি না, ড্রাই ডেন্সিটি সেই জন্য আমরা রোডি লিখছি। তো রোডি একে রিপ্লেস করে যদি গামা ডি আসে, ফর্মুলা টর্মুলা সব একই থাকবে, একই ক্যালকুলেশন করব, এটা মাথায় রাখবো। এবারে এখানে দেখা যাচ্ছে যে আমরা একটা দেখো এখন কম্প্যাকশন টেস্ট এর অনেক ডিটেলিং আছে, যে আমরা কিভাবে স্যাম্পল রেডি করব, কীরকমভাবে রেখে দেবো, তারপর কীভাবে মোল্ড বানাবো, তারপর টেস্ট করব। তো আমরা ধরে নিচ্ছি যে পার্টিকুলার একটা স্যাম্পল, আমার রেডি স্যাম্পল আমরা নিয়েছি, সেখানে একটা পার্টিকুলার ময়েশ্চার কন্টেন্ট দিয়েছি। ধরো এদিকে আমরা মার্ক করতে পারি যে ধরো আমার 2%, 2% আর একটু বেশি নিই, ধরো 4%, 8%, ধরো 12%, 16%, 20%, এগুলো হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। আচ্ছা, এখন ড্রাই ডেন্সিটি যেগুলো সেগুলোর ধরো আমরা ভ্যালু ধরি, মানে এখানে 0 থেকে ধরবো না, একটু বেশি ধরি, 1.5, ধরো 1.6, 1.7, 1.8, 1.9, 2.0, 2.1, এইভাবে আমরা যেতে পারি। এগুলো সব ধরে নাও, এই ভ্যালুগুলো যেগুলো আছে এগুলো ধরো সব আমার গ্রাম পার সিসিতে আছে, গ্রাম পার সেমি কিউবে আছে। তো এখন দেখা যাচ্ছে যে এর কীরকমভাবে হবে না, আমি যখন দেখছি যে আমি 4% ধরো দেখা যাচ্ছে ময়েশ্চার কন্টেন্ট, তখন আমি যে ড্রাই ডেন্সিটিটা পাচ্ছি সেটা একটা সার্টেন ভ্যালু পেলাম, যে 4% ময়েশ্চার কন্টেন্টে 1.6 গ্রাম পার সিসি। আবার আমি ময়েশ্চার কন্টেন্ট ধরো 8% করেছি, সেখানে গিয়ে দেখা যাচ্ছে ধরো 1.75, মানে 7 আর 8 মাঝে 1.75, তো দেখা যাচ্ছে যে এটা এরকম পয়েন্ট দিয়ে এরকমভাবে যে আমরা গ্রাফটা পাবো, সেই গ্রাফটা অ্যাকচুয়ালি আসবে এরকম, ঠিক আছে? এই গ্রাফটা আসবে এরকম, এরকম আসছে মানে কি, তার মানে আরও ওয়াটার কন্টেন্ট বাড়াচ্ছি, ডেন্সিটি আরও বাড়ছে, এইরকমভাবে যেতে যেতে তার মানে আমার দেখা যাচ্ছে যে একটা পয়েন্ট আসছে যেটা পিক পয়েন্ট। পিক পয়েন্ট মানে আমরা ধরে নিচ্ছি ধরো এই পয়েন্টটাকে আমরা নামিয়ে এনেছি, ধরো দেখা গেল এইটা হচ্ছে আমার 13%, 13% যখন ওয়াটার কন্টেন্ট, এই 13%, 13% ওয়াটার কন্টেন্টে ড্রাই ডেন্সিটিটা দেখা যাচ্ছে হাইয়েস্ট অ্যাচিভ করেছে, আমরা ধরে নিচ্ছি এখানে ধরো মোটামুটি 1.87 ধরে নিলাম, 1.87। তাহলে এইটা দেখা যাচ্ছে যে এই যে সয়েলটার আমরা ময়েশ্চার কন্টেন্ট, বিভিন্ন ময়েশ্চার কন্টেন্টে ড্রাই ডেন্সিটিগুলো বের করেছি, এটা আমরা ল্যাবরেটরিতে করব ট্রায়াল অ্যান্ড এররে, যে বিভিন্ন ওয়াটার কন্টেন্ট এবং তাতে করেসপন্ডিং ড্রাই ডেন্সিটি কত দিয়ে সেইটাকে ফাইনালি আমরা গ্রাফে প্লট করেছি। এবারে এই যে দেখা যাচ্ছে যে 13% ওয়াটার কন্টেন্টে ড্রাই ডেন্সিটিটা এসছে 1.87, আমি আরেকটু স্পষ্ট করে লিখি 1.87 সে, তাহলে এর থেকে বেশি ড্রাই ডেন্সিটি আর হচ্ছে না। এখন যদি 13%-এর থেকে বেশি পরিমাণ জল দিই, মানে প্রথমে জল বাড়াতে বাড়াতে যাচ্ছি, ডেন্সিটিও প্রথমে কত ছিল 1.6, তারপরে কত হলো 1.75, তারপরে দেখা যাচ্ছে 12%-এ কত হলো, আর একটু কম হলো ধরো 1.85, দিয়ে 13% ওয়াটার কন্টেন্টে 1.87। এরপরে যদি আমি 15%, 14, 15, 16, 18, 20% করতে থাকি ওয়াটার কন্টেন্ট, তাহলে দেখা যাবে ডেন্সিটিটা আর না বেড়ে এবার ডিক্রিজ করতে শুরু করেছে। তাহলে প্রথমে হচ্ছে রাইজিং, তারপরে ফলিং। তাহলে এইটা হচ্ছে আমাদের ময়েশ্চার কন্টেন্ট ভার্সেস ড্রাই ডেন্সিটি কার্ভ। এখন এই 13%টাকেই বলা হচ্ছে ওএমসি। তার মানে ওএমসি মানে কি হলো, যে ময়েশ্চার কন্টেন্টে
এই পার্টিকুলার সয়েল স্যাম্পেলটা হাইয়েস্ট ড্রাই ডেন্সিটি দিচ্ছে। তাহলে হাইয়েস্ট ড্রাই ডেন্সিটি দিচ্ছে মানে আবার বলেছি যে রোডি ধরতে পারি, কোনো গামাডিও ধরতে পারি, এটা নিয়ে গোলমাল করবো না। তাহলে যে ময়েশ্চার কন্টেন্টটা হাইয়েস্ট ড্রাই ডেন্সিটি পাচ্ছি সেই ওয়াটার কন্টেন্টটাকে আমরা বলছি ওএমসি বা অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। এই যে প্রক্রিয়াটা, এইটা আমরা দুটো জিনিস পড়বো, যে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, মডিফাইড প্রক্টর টেস্ট। যেহেতু প্রক্টর সাহেব এটার প্রথম মানে বক্তব্য রেখেছিলেন, সেই জন্য তার নাম অনুযায়ী স্ট্যান্ডার্ড প্রক্টর, এবং পরে সেটাকে আরও মডিফাই করা হয়েছে বলে তার নাম মডিফাইড প্রক্টর টেস্ট। এখন আইএস ক্লাসিফিকেশান বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কি করেছে, এটাকে বলা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড লাইট ওয়েট কম্প্যাকশন আর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হেভি ওয়েট কম্প্যাকশন। তার মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড লাইট ওয়েট কম্প্যাকশনটা মোটামুটি স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টকে অনুসরণ করছে। আর এখন যেটা বলবো যে মডিফাইড প্রক্টর টেস্ট এইটা কে অনুসরণ করছে হচ্ছে আইএস হেভি ওয়েট কম্প্যাকশন। এখন দেখা যাক যে আমরা ধরে নাও যে পার্থক্যটা যখন পড়বো তখন আমরা বুঝে যাবো আরও ডিটেলে। ধরে নাও যে হাইটটা থেকে আমি ওয়েটটা ফল করে স্যাম্পেলটাকে কম্প্যাক্ট করেছিলাম তার থেকে আরও বেশি হাইট থেকে ফল করতে শুরু করেছি, এবং যে ওয়েটটা ছিল তার থেকে এখন আরও বেশি ওয়েট নিয়েছি। সেইটা যদি হতে থাকে তাহলে দেখা যাবে যে এই ক্ষেত্রে যে এই যে গ্রাফটা আমরা পাচ্ছিলাম, ব্ল্যাক যে গ্রাফটা পেয়েছি, সেটা যদি আমরা মেনশন করি যে লাইট ওয়েট কম্প্যাকশন বা স্ট্যান্ডার্ড প্রক্টর বলতে পারি, এসপিটি বলতে পারি, স্ট্যান্ডার্ড প্রক্টর। এরপরে যখন আমরা দেখছি যে এই রকম একটা দেখা গেল কার্ভ পাওয়া গেছে, কখন? যখন আমরা কম্প্যাক্টিভ এনার্জিটা বাড়িয়েছি। কম্প্যাক্টিভ এনার্জি কিভাবে বাড়াতে পারি বললাম, যে হাইট অফ ফল বাড়াতে পারি, ওয়েটটা বাড়াতে পারি, আরও কিছু আছে সেটা ডিফারেন্সে গিয়ে বলছি। তো আপাতত দেখা যাক কী হলো। এখানে এখন দেখা যাচ্ছে যে ওএমসি যদি দেখি তাহলে ধরে নেওয়া যাক যে এই ওএমসিটা চলে এসছে ধরো এখন 10%। 10% এখন হচ্ছে ওএমসি, আর এইটা দেখা যাচ্ছে যে ধরো 2.05 ড্রাই ডেন্সিটিটা। তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ার, এটা আমরা মনে রাখবো যে যখন আমরা কম্প্যাক্টিভ এনার্জি বাড়াচ্ছি তখন দুটো জিনিস হচ্ছে। কি হলো? আগের তুলনায় ওএমসিটা কমে গেছে, কিন্তু ড্রাই ডেন্সিটিটা আগের তুলনায় বেড়ে গেছে। তাহলে ওএমসি কমেছে, ড্রাই ডেন্সিটি বেড়েছে কম্প্যাক্টিভ এনার্জি বাড়ানোর সাথে সাথে। তাহলে এইটাকে আমরা বলছি হেভি ওয়েট কম্প্যাকশন কার্ভ, হেভি ওয়েট কম্প্যাকশন, বা এটাকে আমরা বলতে পারি মডিফাইড প্রক্টর টেস্ট, মডিফাইড প্রক্টর টেস্ট। আর এখানে আমরা লাইট ওয়েট কম্প্যাকশন এটাকে বলতে পারি স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট। তো এই লাইট ওয়েট কম্প্যাকশন বা হেভি ওয়েট কম্প্যাকশন এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী। তা এইটা হয়ে যাচ্ছে আমাদের ময়েশ্চার কন্টেন্টের সাথে ড্রাই ডেন্সিটির সম্পর্ক। তাহলে এখান থেকে দুটো জিনিস মনে রাখার, তিনটে জিনিস। ওএমসি কাকে বলে? যে ময়েশ্চার কন্টেন্টে ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি দিচ্ছে সয়েলটা, 1 নম্বর। 2 নম্বর, ওয়াটার কন্টেন্টের সাথে ড্রাই ডেন্সিটির সম্পর্ক কি? আমরা ফার্স্ট ব্ল্যাক কাপটাকে দেখব, একটাই কাপ দেখি। তাহলে ওয়াটার কন্টেন্ট বাড়াচ্ছি, ডেন্সিটি বাড়ছে, ওয়াটার কন্টেন্ট বাড়াচ্ছি, ডেন্সিটি বাড়ছে, ওয়াটার কন্টেন্ট বাড়াচ্ছি, ডেন্সিটি বাড়ছে, এরপরে ওয়াটার কন্টেন্ট বাড়াচ্ছি, ডেন্সিটি কমে যাচ্ছে। 2 নম্বর পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্ট, কম্প্যাক্টিভ এনার্জি যদি বাড়াই আগের তুলনায় ওএমসি কমবে, ড্রাই ডেন্সিটি বাড়বে। এই 3টে পয়েন্ট এখান থেকে মনে রাখার বিষয়। নেক্সট পয়েন্ট আমরা এবার এর ডিফারেন্সটা লিখে নেব, যে লাইট ওয়েট কম্প্যাকশন আর হেভি ওয়েট কম্প্যাকশনের কি ডিফারেন্স। এটা হচ্ছে আমাদের 6th পয়েন্ট। একটা চার্ট করে নেব। আচ্ছা, চার্টটা দেখে নেওয়া যাক কীরকম হবে। যেমন এইদিকে আমরা কিছু ইনফরমেশান লিখব। এখানে আমরা লিখছি লাইট ওয়েট কম্প্যাকশন, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড লাইট ওয়েট কম্প্যাকশন, আর এইদিকে লিখছি আমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড
হেভিওয়েট কম্প্যাকশন। এইটা স্ট্যান্ডার্ড প্রক্টর বা মডিফাইড প্রক্টর নয়, কি হবে সেটা আমি একটু পরে যাচ্ছি। মানে এর সাথেই স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্টের জন্য ভ্যালুটা কি হতো সেটা এখানে বলে নেব, এটা ডবল দাগ করে দিলাম। আর মডিফাইড প্রক্টর টেস্টের জন্য ভ্যালুগুলো কি হবে সেটা আমরা এইদিকে পড়ে নেব, ঠিক আছে? এই পার্টটা আলাদা করলাম। বেশ, নেক্সট পয়েন্ট চলে আসছে আমাদের। প্রথম হচ্ছে ধরো ভলিউম অফ মোল্ড। এইখানে আমরা কি লিখবো, এখানে লিখতে পারি যে ইনফরমেশনস এক নম্বর হচ্ছে ভলিউম অফ মোল্ড। ভলিউম অফ মোল্ড আমরা প্রথমে লাইট ওয়েট আইএসটা আগে করব। এখানে হচ্ছে 1000 সিসি বা সেমি কিউব, এখানেও 1000 সিসি হলো। সেকেন্ড পয়েন্ট, এখানে নাম্বার অফ ব্লো কি লিখবো, নাম্বার অফ ব্লো ইন ইচ লেয়ার। জিনিসটা কীরকম হয় আমি বলছি। আমাদের যে কন্টেনার থাকে তাতে আমরা প্রথমে এইটুকু সয়েল নিলাম, কম্প্যাক্ট করলাম, আবার সয়েল নিলাম, কম্প্যাক্ট করলাম, আবার সয়েল নিলাম, কম্প্যাক্ট করলাম। তাহলে এইগুলো হচ্ছে নাম্বার অফ লেয়ার। আর এই একটা লেয়ারের পর মধ্যে কতবার কম্প্যাক্ট করছি সেইটা হচ্ছে নাম্বার অফ ব্লো ইন ইচ লেয়ার। তাহলে নাম্বার অফ ব্লো ইন ইচ লেয়ার, এখানেও 25 নাম্বারস, এখানেও 25 নাম্বারস। আমি ওই জন্য 0.12 আগে লিখলাম, যেহেতু এই দুটোর কোনো ডিফারেন্স নেই। এর পরেরগুলোই ডিফারেন্স আছে, সেইগুলো এবার যাচ্ছি। 3 নম্বর পয়েন্টে হচ্ছে নাম্বার অফ লেয়ার্স। এখন একটা লেয়ারে 25টা করে ব্লো দিতে হবে। নাম্বার অফ লেয়ার কটা নেব, এখানে কটা নেব, এখানের জন্য কটা নেব, 3টে লেয়ার। যেমন এখানে 3টে লেয়ার নিয়েছি, এখানে কটা লেয়ার নিতে হবে, 5টা লেয়ারে হবে, এরকম 5টা হয়ে যাবে। তাহলে এখানে 5 লেয়ার্স। 4 নম্বর পয়েন্ট, এই যে ওয়েটটা পড়ছে সেইটার ওজন কত, মানে আমরা এখানে লিখবো যে ওয়েট অফ হ্যামার। এখানে হচ্ছে আমাদের 2.6 কেজি, আর এটা হচ্ছে আমার 4.9 কেজি। ফিফথ পয়েন্ট, অ্যাকচুয়ালি জিনিসটা কীরকম হয়, ওয়েটটা যখন পড়ছে আমাদের এরকম একটা লক থাকে, এরকম একটা আছে, এখানে একটা এইরকম একটা ওয়েট লাগানো থাকে। এই ওয়েটটাকে আমরা এই অবধি তুলবো, দিয়ে এখানে ছেড়ে দেবো, তাহলে এই হাইট থেকে ফ্রি ফল হবে। তাহলে এইটাকে আমরা বলছি যে হাইট অফ ফ্রি ফল। হাইট অফ ফ্রি ফল কার, হ্যামারের। হ্যামারটা কত উপর থেকে ফ্রি ফল করছে, তো এইটা হচ্ছে আমাদের 31 সেন্টিমিটার, আর এইটা হচ্ছে আমাদের 45 সেন্টিমিটার। এইটা হয়ে যাচ্ছে আমাদের আইএস লাইট ওয়েট কম্প্যাকশন, আইএস হেভি ওয়েট কম্প্যাকশনের ডিফারেন্স। এখন আমাদের যেটা মনে রাখার, সেটা কি মনে রাখতে হবে, স্ট্যান্ডার্ড প্রক্টরে এইটা হচ্ছে 942 সিসি, এটাও 942 সিসি, সেম। যেমন এখানে 1000 সেম ছিল, এই দুটো সেম, এটাও সেম 25 25, এটাও সেম 3 5। এটা কি, এখানে অ্যাকচুয়ালি বলে পাউন্ড, তাহলে 5.5 LB, বা এটাকে আমরা বলতে পারি মোটামুটি 2.5 কেজি। আর এটা হচ্ছে 10 পাউন্ড, বা এটাকে আমরা বলতে পারি মোটামুটি ওই 4.5 কেজি। আর এইটা যেটা আসছে এটা আমাদের ইঞ্চে নেওয়া হয়, এটা হচ্ছে 12 ইঞ্চ মানে 1 ফিট, আর এটা হচ্ছে 18 ইঞ্চ মানে মোটামুটি 1.5 ফিট। এইটা হয়ে যাচ্ছে আমাদের চার্ট। এখন যদি স্ট্যান্ডার্ড প্রক্টরের সাথে মডিফাইডের বলে আমরা পারবো, আর আইএস লাইট ওয়েট কম্প্যাকশনের সাথে যদি আইএস হেভি ওয়েট কম্প্যাকশন বলে তাহলে এটা আমরা পারবো। তাহলে এইটা আমাদের পয়েন্ট ছিল আমাদের 7th পয়েন্ট। নেক্সট আমরা চলে যাব কতগুলো ড্রাই ডেন্সিটি আমরা ফর্মুলা পড়ে ফেলেছি এখন অবধি। আমাদের এটা ক্লাস ছিল সেকেন্ড ভিডিও যেটা আমরা করেছি, সেখানে আমরা কি পড়েছিলাম না, ফেজ ডায়াগ্রামে গিয়ে কিন্তু আমরা গামাডির
অনেকগুলো ফর্মুলা পড়েছি, ওখানেও একবার রিপিট করেছিলাম যে গামাডির সাথে রোডি গুলিয়ে না ফেলতে, কারণ প্রবলেম করতে গিয়ে আমরা ইউনিট দেখলেই ধরে ফেলবো যে ওখানে আমাকে গামাডি নিতে হবে নাকি রোডি নিতে হবে। তাহলে আমাদের পয়েন্ট নাম্বার হচ্ছে 8 পয়েন্ট আমরা গামাডির কতগুলো ফর্মুলা মানে আমরা গামাডি সমান পড়েছি যে গামা বাই 1 প্লাস ডাব্লিউ, এটা পড়েছি। বা উল্টে বলতে পারি গামা সমান গামা ডি ইন্টু 1 প্লাস ডাব্লিউ, এটা পড়েছি। তাহলে এখন যদি বলে এটা গামা ডি ম্যাক্স, তাহলে আমরা কি লিখছি গামা ডি ম্যাক্স। ম্যাক্সিমাম গামা ডিটা ম্যাক্সিমাম কখন, ওয়াটার কন্টেন্টটা যখন অপটিমাম। তাহলে গামা ডি ম্যাক্স সমান হয়ে যাবে ফর্মুলাটা গামা বাই 1 প্লাস ডাব্লু ও এম সি। এইটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গামা ডি ইকুয়াল টু আমরা পড়েছি জি গামা ডাব্লু বাই 1 প্লাস ই। জি গামা ডাব্লু বাই 1 প্লাস ই, এখানে আমরা কি পুট করতে পারি এর জায়গায়, যেহেতু আমরা এখন বললাম যে কম্প্যাকশনটা হচ্ছে এক্সপালশন অফ এয়ার ফ্রম পার্সিয়ালি স্যাচুরেটেড সয়েল, তাহলে পার্সিয়াল স্যাচুরেটেড সয়েল মানে ই এর জায়গায় ডাব্লু জি বাই এস আর, ওই যে ফেনোমেননের লাস্ট পয়েন্টটা লিখেছিলাম। তাহলে এখানে জি গামা ডাব্লু থেকে গেল 1 প্লাস ই এর জায়গায় পুট করছি ডাব্লু ইন্টু জি বাই এস আর, এটা হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা আমি গুপ্তায় যে আমাদের পেজ নাম্বার 209 কোয়েশ্চেন নাম্বার ছিল 96, ওখানে আমরা একটা কোয়েশ্চেন পেয়েছিলাম, মনে করে দেখবে, যে গামা ডি সমান আমরা প্রমাণ করেছিলাম এখানে যে এই জায়গাটা থেকে যে জি গামা ডাব্লু যেমন আছে থেকে যাক, ইন্টু যদি আমরা লিখি 1 বাই 1 প্লাস ই, তাহলে এইটার জায়গায় আমরা কি বসাতে পারি 1 মাইনাস এন এ বাই 1 প্লাস ডাব্লু জি। জি গামা ডাব্লু যেমন আছে থেকে যাবে। এইটা আমরা গুপ্তার পেজ নাম্বার 209 কোয়েশ্চেন নাম্বার 96-এ এটা পড়েছি, এটা অলরেডি প্রুভ করেছি। তাহলে গামাডির এই যে কতগুলো ভ্যালু হলো, একটা জিনিস আমরা ওই যে ময়েশ্চার কন্টেন্ট ভার্সেস ড্রাই ডেন্সিটি কার্ভ যেটা পড়লাম, ওইখানে আরেকবার ফিরে যাব, যে আমাদের এইদিকে ছিল ময়েশ্চার কন্টেন্ট, এইদিকে ছিল আমাদের ড্রাই ডেন্সিটি। এখানে আমরা কার্ভ একটা কীরকম পেয়েছিলাম, এরকম। আমি একটাই কার্ভ আঁকছি। এইখানে একটা জিনিস বোঝার আছে, যেটা হচ্ছে যে এই জায়গায় আমরা এটা কি পেয়েছি, এটা ওএমসি, এইটা হচ্ছে আমার রোডিম্যাক্স। এখন এই রকম যদি আমরা দেখি, লাইন ধরলাম দুটো, এটা অ্যাকচুয়ালি কি, এইটাকে বলছি আমরা যে 100%। তোমরা একটা কাজ করবে, ওই ছবিটাতে আঁকতে পারতাম, কিন্তু ওখানে যেহেতু স্ট্যান্ডার্ড আর মডিফাইড দুটো কেস দেখিয়েছি, এটা গ্যাঞ্জাম হয়ে যেত। ওইটা যেমন সেপারেট আছে থাক, এই ছবিটা আলাদা করে ড্র করে নেব। 100% স্যাচুরেশন লাইন, অথবা কি বলতে পারি 0 এয়ার ভয়েড লাইন, অথবা কি বলতে পারি ম্যাক্সিমাম পসিবল ডেন্সিটি কার্ভ। কেন? কারণ একটা জিনিস ভেবে দেখো, আমি একটু আগে যে এক্সাম্পলটা বলছিলাম এই বোতলটার, এই বোতলটাকে যদি বলছি যে এটা পার্সিয়াল স্যাচুরেটেড, কম্প্যাকশন হচ্ছে মানে কি হচ্ছে, এক্সপালশন অফ এয়ার হচ্ছে, এইটাকে আমি ম্যাক্সিমাম কম্প্যাকশন কখন করতে পারবো, যখন দেখা যাবে এই এয়ার ভয়েডটা টোটালটা বের করে দিতে পেরেছি। তো সেটা করতে গেলে বোতলটা এখন নষ্ট হয়ে যাবে। এখন ওই কন্ডিশন যদি করে দিতে পারি, মানে এমনভাবে কম্প্যাক্টিভ এনার্জি দিয়েছি যে যা এয়ার ছিল সবটা এক্সপাল হয়ে গেছে। দেখো, বুঝতেই পারছো, এখন বটল এইখানে আছে, আস্তে আস্তে কি হচ্ছে, লেভেলটা আমার এখন কোথায় আছে, আঙুলের লেভেলে আছে। যত আমি প্রেসার দিচ্ছি কি হচ্ছে, আস্তে আস্তে এয়ারটা বেরিয়ে যাচ্ছে। আরও প্রেস করতে থাকি যদি, তাহলে কি হচ্ছে, আরও এয়ার বেরোচ্ছে।
এই করতে করতে যদি আমি এখন বাড়াতে থাকি কম্প্যাক্টিভ এনার্জি, তাহলে একটা সময় আসবে যখন বোতলের মুখ অবধি চলে আসবে জলটা। তা সেই সময় এইটা যদি ভয়েড হয় তাহলে ফুললি ফিল্ড বাই ওয়াটার, তাহলে তখন কি হয়ে যাবে 100% স্যাচুরেশন হয়ে যাবে। তার মানে এয়ার ভয়েড তখন কত, 0। তার মানে এইটাকে ম্যাক্সিমাম কতটা কম্প্যাক্ট করতে পারবো, যে টোটাল এয়ার ভয়েডটা যদি বের করে দিতে পারি, তার মানে 100% স্যাচুরেশন হয়ে যাবে। ওইটাই ম্যাক্সিমাম পসিবিলিটি যে একে কম্প্যাক্ট করা যাবে। এরপরেও করতে পারি, কিন্তু তখন জল বেরোতে থাকবে, সেইটাকে আর কম্প্যাকশন বলতে পারবো না। সেই জন্য আমরা বলছি যে এইটা হচ্ছে 100% স্যাচুরেশন লাইন বা জিরো এয়ার ভয়েড লাইন বা ম্যাক্সিমাম পসিবল ডেন্সিটি কার্ভ। তাহলে এইখানে এই যে লাইনটা পেয়েছি, এই লাইনটা এখন এসআর কত, 100% স্যাচুরেশন লাইন মানে কি এখানে, যে এখানে লিখতে পারি এসআর সমান 1। আচ্ছা, এয়ার ভয়েড মানে পার্সেন্টেজ এয়ার ভয়েড পড়েছি এনে, তার মানে জিরো এয়ার ভয়েড লাইন বা কি লিখতে পারি যে এনএ ইকুয়াল টু 0। তাহলে এইটা কত, এইটাকে আমরা ধরো লিখছি, এটা মেবি হতে পারে 90% স্যাচুরেশন লাইন বা 95% স্যাচুরেশন লাইন, এটা ডিপেন্ড করবে সয়েল টু সয়েল। তাহলে এখন দেখা যাচ্ছে যে এটা ফিল্ডে ম্যাক্সিমাম, মানে আমরা ফিল্ডে কতটা পড়তে পারি, এটা থিওরিটিক্যালি পসিবল। প্র্যাকটিক্যালি আমরা ফিল্ডে দেখা যাচ্ছে এইটা ধরে নিচ্ছি আমরা, যে ধরো এটা হচ্ছে 90% স্যাচুরেশন লাইন। তাহলে এইটাকে উল্টে কি বলতে পারি, আমরা আগে পড়ে ফেলেছি, মনে করে দেখবে যে এসআর যদি আমার এয়ার ভয়েডের সাথে মানে এয়ার কন্টেন্ট দিয়ে আমরা করেছি এসি আর এসআর, যে এইটা যদি আমার এসআর প্লাস এসি সমান 1, তার মানে এটা যদি 60% হয় তাহলে এটা 40% হবে, যদি এটা 50 হয় তাহলে এটা 50 হবে, তাহলে এটা যদি 90 হয় তাহলে এটা 10 হবে, কারণ এসআর প্লাস এসি ইকুয়াল টু 1, এটা আমরা অলরেডি পড়েছি। তাহলে এখানে দেখা যাবে যে এইটাকে আমরা 90%, এখন মনে হতে পারে যে হ্যাঁ এখানে এসি এখানে এনে কেন বলছে, তো আমরা সেটা প্রমাণ করতে পারবো, সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে আমার 90% স্যাচুরেশন লাইনকে আমরা বলতে পারি যে 10% এয়ার ভয়েড লাইন। তার মানে কি এসআর সমান যদি 0.9 হয় তাহলে এনএ সমান লিখবো 0.1। তাহলে এইটা আমরা দেখছি যে আরও যদি কমে আসে তাহলে এইটা কি হতে থাকবে, 80% স্যাচুরেশন লাইন এখান দিয়ে যাবে, 70% এখানে, স্যাচুরেশন লাইনটা কী হবে এদিকে সরে সরে আসবে। তাহলে এইটাকে আমরা এখান থেকে পড়বো, এইটা পরীক্ষায় কোশ্চেন এসছে যে 100% স্যাচুরেশন লাইন বলতে কি বোঝায়, তো এটা থিওরিটিক্যালি ম্যাক্সিমাম পসিবল ডেন্সিটি কার্ভ। ওকে, তাহলে এইটাই এখানে বলছিলাম যে এখানে এবার যদি দেখা যায় যে এই থিওরিটিক্যাল মানে ম্যাক্সিমাম পসিবল ডেন্সিটি কার্ভ বা 100% স্যাচুরেশন লাইন বা জিরো এয়ার ভয়েড লাইন, এইটার জন্য যদি গামাডি হতো তাহলে এইটা কোথায় যেত, তাহলে এইটা দেখা যাচ্ছে যে যে জায়গায় পৌঁছতে হতো, তাহলে এই ফর্মুলাতে মানে গামাডি সমান এই যে ফর্মুলা পেয়েছি, তাহলে এই জায়গাটায় এসআর সমান কত হয়ে যেত, এই লাইনে যদি থাকতাম এসআর 1 হয়ে যেত। তাহলে এইটাকে আমরা এখানে লিখবো যে গামাডি এটা কিসের জন্য, ফর 100% স্যাচুরেশন লাইন। তাহলে তখন গামাডি কত হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে জি গামা ডাব্লু বাই 1 প্লাস ডাব্লু জি। বাট এটা গামাডিটা হচ্ছে ফর 100% স্যাচুরেশন লাইন, আদারওয়াইজ কিন্তু এটা থাকবে, কারণ আমি বললাম যে এখন আমরা ওএমসি বের করেছি, ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি পেয়েছি কততে, দেখা যাচ্ছে 90% স্যাচুরেশন লাইনে, তাহলে এখানে এসআর 1 বসাতে পারছি না, তাহলে কিন্তু এটা এই ফর্মুলাটাই কাজে লাগবে অন্য যে কোনো লাইনের ক্ষেত্রে, শুধুমাত্র 100% স্যাচুরেশন লাইনের ক্ষেত্রে গিয়ে এখানে এই জায়গায় এসআর এর জায়গায় 1 বসাতে পারবো, মানে ডিগ্রি অফ স্যাচুরেশন 1। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের 8 নম্বর পয়েন্ট। নেক্সট চলে আসছে আমাদের পয়েন্ট নাম্বার 9, ফ্যাক্টরস অ্যাফেক্টিং কম্প্যাকশন। কম্প্যাকশনকে কোন কোন ফ্যাক্টরগুলো এফেক্ট করছে, তাই না? তাহলে প্রথম কথায় আমরা যাব ওয়াটার কন্টেন্ট। এইটা আমরা এই ওয়াটার কন্টেন্ট ভার্সেস ময়েশ্চার, ওয়াটার কন্টেন্ট ভার্সেস ড্রাই ডেন্সিটি কার্ভে আমরা অলরেডি দেখে ফেলেছি যে কম্প্যাকশনটা কীরকমভাবে ময়েশ্চার কন্টেন্টের সাথে এফেক্ট করছে, না যত ময়েশ্চার কন্টেন্ট বাড়াচ্ছি ড্রাই ডেন্সিটি বাড়ছে, করতে করতে যখন আমরা অপটিমাম ময়েশ্চার কন্টেন্টে পৌঁছালাম তখন হাইয়েস্ট ড্রাই ডেন্সিটি পেলাম, তারপরে যদি আরও ময়েশ্চার অ্যাড করতে থাকি তখন কিন্তু আর ডেন্সিটি বাড়বে না, এবার কমতে থাকবে। তাহলে আমাদের পয়েন্ট হচ্ছে 9 নম্বর পয়েন্ট, যে ফ্যাক্টরস এফেক্টিং
কম্প্যাকশন। প্রথম পয়েন্ট কি? ওয়াটার কন্টেন্ট। তাহলে ওয়াটার কন্টেন্টের সাথে কীরকম রিলেশন? ডাইরেক্টলি নাকি ইনভার্সলি? কোনোটাই বলা যাবে না। হ্যাঁ, কোনোটাই বলা যাবে না, কারণ ওয়াটার কন্টেন্ট বাড়ছে, ডেন্সিটি এই ওয়াটার কন্টেন্ট বাড়ালাম, ডেন্সিটি বাড়লো, ওয়াটার কন্টেন্ট বাড়ালাম, হাইয়েস্ট ডেন্সিটি, এবার ওয়াটার কন্টেন্ট বাড়াচ্ছে, ডেন্সিটি কমছে। তাহলে সম্পর্কটা কীরকম হলো? ফার্স্ট ওয়াটার কন্টেন্ট ইনক্রিজেস, the density increases. After reaching the peak বা OMC, optimum moisture content, density highest. After that water content increases, density decreases. এই গেল 2 নম্বর পয়েন্ট। কি এফেক্ট করছে? অ্যামাউন্ট অফ কম্প্যাকশন। অ্যামাউন্ট অফ কম্প্যাকশন মানে মনে করো আমার একটা রাস্তায় রোলার চালাচ্ছি, রোলারটা একবার চললো দিয়ে চলে গেল, ওই রোলারটাই যদি এগোলো পিছলো, এগোলো পিছলো, এগোলো পেছলো, এরকম করে যদি 10 বার রোল করে, তাহলে তার উপর ডিপেন্ড করবে। তাহলে দ্যাট ইজ হচ্ছে অ্যামাউন্ট অফ কম্প্যাকশন। আচ্ছা, নেক্সট আসছে অ্যামাউন্ট অফ কম্প্যাকশন। তারপরে আমার বলতে পারি যে কম্প্যাক্টিভ এনার্জিটা কেমন। কম্প্যাক্টিভ এনার্জি মানেটা কি? এটা ক্যালকুলেশন করবো একটু পরে। কম্প্যাক্টিভ এনার্জি মানে ধরো আমি একটা 8 টনের রোলার দিয়ে রোল করছিলাম 10 বার, তার বদলে আমি একটা 12 টনের রোলার নিয়ে এসে ওই 10 বার রোল করলাম, তাহলে অ্যামাউন্ট অফ কম্প্যাকশন যেটা আমি 10 বার করছিলাম 10 বারই করলাম, কিন্তু কম্প্যাক্টিভ এনার্জিটা 8 টন থেকে বাড়িয়ে আমি 12 টন করে দিয়েছি, তাহলে কি হবে? আরও গ্রেটার কম্প্যাকশন হবে। তাহলে দ্যাট ইজ হচ্ছে কম্প্যাক্টিভ এনার্জি। এটা আমরা আরেকবার ফিরে যাই যে আমাদের যেমন এই যে লাইট ওয়েট কম্প্যাকশন, আইএস লাইট ওয়েট কম্প্যাকশন আর আইএস হেভি ওয়েট কম্প্যাকশন আমরা দেখলাম। এখানে একটা জিনিস যদি আমরা কম্প্যাক্টিভ এনার্জি বের করি, তাহলে কীভাবে বের করব? ধরুন আমার এখানে ফর্মুলাটা লিখবো আমরা যে কম্প্যাক্টিভ এনার্জি ইকুয়াল টু, প্রথম কথা হচ্ছে যে নাম্বার অফ লেয়ার। লাইট ওয়েটে কতগুলো ছিল? 3টে। আচ্ছা, এখানে কটা? 5টা। আচ্ছা, আমি ফর্মুলাটা আগে লিখে নিই। নাম্বার অফ লেয়ার NL ইন্টু নাম্বার অফ ব্লো NB ইন্টু ওয়েট অফ হ্যামার W লিখি, অনলি W, ওয়েট অফ হ্যামার W ইন্টু ফ্রি ফল হাইট, তার মানে H বাই ভলিউম। তাহলে এখানে কী কী হবে দেখো? নাম্বার অফ লেয়ার কটা? 3টে। এখানে নাম্বার অফ লেয়ার 5টা। আচ্ছা, নাম্বার অফ ব্লো এখানেও 25, এখানেও 25। আচ্ছা, ওয়েট কত হবে? কেজিতেই বসাচ্ছি আমি ধরো, তাহলে এখানে 2.6, এখানে 4.9। আচ্ছা, হাইট এখানে আমার কত ছিল? 31 সেন্টিমিটার, এখানে কত ছিল? 45 সেন্টিমিটার। ভলিউম 1000 সিসি, এখানেও ধরো 1000 সিসি। আচ্ছা, ইউনিটটা তাহলে কিসে আসবে, তাই না? তাহলে দেখো নাম্বার অফ লেয়ার কোনো ইউনিট নেই, নাম্বার অফ ব্লো ইউনিট নেই, ওয়েটটা কিসে? আমি কিসে পুট করেছি? কেজিতে, তাহলে এটা কেজি। এইটা কিসে পুট করেছি? সেন্টিমিটারে, তাহলে কেজি সেন্টিমিটার। ভলিউমটা কিসে? সিসি। তাহলে আমি এটা যা অ্যান্সার আসবে তাকে বলবো যে কেজি সেন্টিমিটার পার সিসি। আমি যদি এটাকে গ্রামে করে নিতাম ইন্টু 10⁻³ এটাকেও 4.9 কেজিটাকে গ্রামে ইন্টু, তাহলে তখন বলতাম আমরা গ্রাম সেন্টিমিটার পার সিসি। এগুলো আমরা করতে পারবো। তো মোট কথা দেখা যাবে যে এখানে যে ভ্যালুটা আসছে দ্যাট ইজ হচ্ছে এক্স, আর এখানে ধরো ভ্যালুটা আসছে ওয়াই। তাহলে এইখানে কম্প্যাক্টিভ এনার্জি ক্যালকুলেশনটা নিজেরা বাড়িতে করে নেবে। এইখানে ওয়াই যেটা আসবে সেটা হচ্ছে এক্সের 4.5 টাইমস, মানে প্রায় 4.5 গুণ। অর্থাৎ মডিফাইড পোক্টর টেস্ট স্ট্যান্ডার্ড থেকে যদি মডিফাইডে যাই বা আইএস লাইট ওয়েট কম্প্যাকশন থেকে আইএস হেভি ওয়েট কম্প্যাকশনে যাই, তাহলে কি বাড়ছে? কম্প্যাক্টিভ এনার্জিটা ইনক্রিজ করছে। কত টাইমস? অলমোস্ট 4.5 টাইমস। তার মানে দ্যাট ইজ হচ্ছে ওয়াই বাই এক্স যদি করি তার মানে অলমোস্ট 4.5-এর কাছাকাছি আসবে। তাহলে এটা হচ্ছে কম্প্যাক্টিভ এনার্জিটা 4.5 গুণ। তাহলে এইটার উপর ডিপেন্ড করছে। আমরা দেখলাম যে ড্রাই ডেন্সিটি বেড়ে যাচ্ছে না, এখানে যা ড্রাই ডেন্সিটি পেয়েছিলাম এখানে গিয়ে কী হলো? ওএমসিটা কমে গিয়ে ড্রাই ডেন্সিটিটা বাড়লো, তাহলে এটার উপরও কম্প্যাকশন এফেক্ট করছে। 4 নম্বর হচ্ছে টাইপ অফ সয়েল। টাইপ অফ সয়েল, এটা আমরা বুঝতেই পারছি যে আমার
কী ধরনের সয়েল তার উপরে আমার ডিপেন্ড করছে যে সেটাকে কীভাবে কম্প্যাক্ট করতে পারি। কারণ এইখানে ধরো আমার এই বটলটা প্লাস্টিকের, আমি ইজিলি কম্প্যাক্ট করতে পারছিলাম। এখন এই বটলটা যদি আমার কোনো অ্যালুমিনিয়াম হয় বা কপারের হতো বা স্টিলের হতো, তাহলে আমি অত ইজিলি করতে পারবো না। তো সেই রকম একই রকম ব্যাপার যে সয়েলের ক্ষেত্রে যদি লুজ সয়েল হয় তাহলে তার কম্প্যাকশান অনেক হবে একটা পার্টিকুলার লোডে। আবার যদি গ্র্যানুলার সয়েল হয় মানে গ্র্যাভেলস টাইপ হয়, তাহলে তাকে আমি ওয়েট দিয়ে খুব বেশি কম্প্যাক্ট করে দিতে পারবো না। আচ্ছা, নেক্সট তাহলে এটা হয়ে গেল আমাদের টাইপ অফ সয়েল। টাইপ অফ সয়েল আর কি হতে পারে, আর কি হতে পারে আমাদের কম্প্যাকশনকে এফেক্ট করছে? আর কিছু পয়েন্ট, হ্যাঁ আর একটা পয়েন্ট হচ্ছে দ্যাট ইজ হচ্ছে অ্যাডিশন অফ অ্যাডমিক্সচার। যদিও আমরা বললাম যে এটা সয়েল স্টেবিলাইজেশনের পার্ট হলেও এখানে আমরা বলবো যে অ্যাডিশন অফ অ্যাডমিক্সচার। অ্যাডমিক্সচার কিছু আমি অ্যাড করতে পারি, যেমন ধরে নেওয়া যাক সয়েল স্টেবিলাইজেশন যেটা হবে সেখানে কিন্তু এই কম্প্যাকশন কম্প্যাক্টিভ এনার্জি এগুলোর গল্প আসবে না, ওখানে অনলি শুধুমাত্র এইটাই থাকবে, মানে কেমিক্যাল প্রসেস একটু আগেই বললাম কেমিক্যাল মিনস, এখানে মেকানিক্যাল মিনস সাথে আমি এটা অ্যাডিশন করতে পারি, তাহলে আরও বেটার কম্প্যাকশন হবে। তো বেটার কম্প্যাকশন মানে কি, আর সেইটাই আমরা এবার পড়বো যে রেজাল্ট আফটার কম্প্যাকশন, রেজাল্ট আফটার কম্প্যাকশন এটা হয়ে গেছে। তাহলে এই পয়েন্ট কটাই দেখা যাচ্ছে যে কম্প্যাকশনকে এফেক্ট করছে। 10 নম্বর পয়েন্ট আমরা লিখব যে রেজাল্ট আফটার কম্প্যাকশন। আচ্ছা, এখন তোমরা বুঝতেই পারছো যে কম্প্যাকশন করার ফলে কি হচ্ছে, তাই না? যেমন আমি একটু আগে রাস্তার উদাহরণটা দিলাম, যে রাস্তাতে আমরা বিভিন্ন লেয়ার্স তৈরি করছি, কম্প্যাক্ট করছি, আবার লেয়ার্স করছি, কম্প্যাক্ট করছি, এইভাবে করতে করতে যখন রাস্তাটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন তার উপর দিয়ে যখন হেভি ভেহিকেল যাচ্ছে তার কিন্তু স্ট্রেংথ অনেক বেড়ে গেছে। স্ট্রেংথ বেড়ে গেছে মানে বিয়ার করার লোড বিয়ারিং যে ক্যাপাসিটি সেটা বেড়ে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে শিয়ার স্ট্রেংথ, লোড বিয়ারিং ক্যাপাসিটি এই সমস্ত জিনিসগুলো বাড়বে। তাহলে কি কি বাড়বে? 10 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের যে রেজাল্ট আফটার কম্প্যাকশন, রেজাল্টস আফটার কম্প্যাকশন। এইখানে আমরা কতগুলো পয়েন্ট লিখব, যেমন হচ্ছে ইনক্রিজ কি করবে সেগুলো আগে দেখে নিই। ইনক্রিজ করছে কি কি? 1 নম্বরে হচ্ছে স্ট্রেংথ ইনক্রিজ করছে, স্ট্রেংথ অ্যান্ড বিয়ারিং ক্যাপাসিটি। আচ্ছা, নেক্সট আর কি ইনক্রিজ করবে? একটু আগেই বললাম যে যদি দেখা যায় যে আমার এইরকম দেখা যাচ্ছে যে এগুলো সয়েল গ্রেনস রয়েছে, এই জায়গাটায় আমার ওয়াটার ছিল পার্সিয়ালি, ধরো এই পোর্শনটায় এইটুকু পোর্শন আমার ওয়াটার ছিল, এইটুকু এয়ার আছে, এই এয়ারটা এক্সপাল করে গেল। যখনই আমি এটাকে কম্প্যাক্ট করছি তখন সয়েল সলিডগুলো কাছাকাছি নিয়ারার হতে চাইছে, ক্লোজ টুগেদার আসতে চাইছে। এইটার জন্য কি হলো, এইখান থেকে যে এয়ারটা ছিল এই পার্টটা আমি ধরে নিচ্ছি এয়ারটা বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে এই যে ওয়াটারটা যেটা ছিল পড়ে, এই ওয়াটারটার উপর কি হবে, প্রেসার বাড়বে, তাহলে পোর প্রেসার ইনক্রিজ করবে। তাহলে এখানে লিখেছি যে রেজাল্ট আফটার কম্প্যাকশন কি কি ইনক্রিজ করছে, তাহলে পোর ওয়াটার প্রেসার ইনক্রিজ করে যাবে। ওকে, আচ্ছা আর কিছু ইনক্রিজ করবে কিনা দেখছি পরে। ডিক্রিজ কি কি করবে? ডিক্রিজ কি কি করবে? পারমিয়েবিলিটি কি হবে? পারমিয়েবিলিটি কি হবে? একটা সয়েলের মধ্যে দিয়ে যে রকমভাবে একটা লিকুইড পাস করছিল, এখন আমি যদি কম্প্যাক্ট করে দিই তাহলে তার লিকুইড পাস করার প্রবণতা কি হবে, কমবে। তাহলে আমার পারমিয়েবিলিটি কমে গেল। 2 নম্বর পয়েন্ট, এই যে আমরা সয়েলে দেখেছি যে ফুলে ফেপে ওঠে, যেটাকে আমরা সোয়েলিং বলেছি, অথবা একটা সয়েল ছিল আমাদের দেখেছি ধান জমিতে যেমন হয়, ধান উঠে যাওয়ার পরে প্রচুর রোদ হয়েছে, একদম কড়া রোদ গরমকালে, তখন দেখা যাচ্ছে যে ইভাপোরেশনের ফলে আস্তে আস্তে ময়েশ্চার যত কমতে থাকছে ফিল্ডে, ততই দেখা যাচ্ছে আস্তে আস্তে ক্র্যাক ডেভেলপ হচ্ছে। তা মাঠে ধান উঠে যাওয়ার পরে কিছুদিন ময়েশ্চারটা থাকে, তারপর থেকে আস্তে আস্তে আমরা দেখতে পাই যে ক্র্যাকড হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে শ্রিঙ্কেজ ক্র্যাক। তাহলে এই যে সোয়েলিং এবং শ্রিঙ্কের যে প্রপার্টি, মানে ফুলে ফেপে উঠতে পারে অথবা শ্রিঙ্ক করে যেতে পারে, এই দুটোই কি হবে, কমে যাবে। সোয়েলিং অ্যান্ড শ্রিঙ্কেজ
ডিক্রিজ করবে। আচ্ছা, আর কি হবে? কম্প্রেসিবিলিটি, মানে ধরো আমার একটা লুজ কন্ডিশন, আমার একটা সয়েল আছে, তার উপর আমি পা দিলাম, তাহলে কী হবে? বসে যাবো, তার মানে কম্প্রেস হলো, তার মানে এটা কম্প্রেসেবল সয়েল, তার মানে সেটেলমেন্ট হয়ে যেতে পারে স্ট্রাকচারটা, তার উপরে যাই থাকুক। এখন যদি আমি সেটাকে ডেন্স করে দিই, কম্প্যাক্ট করে যদি ডেন্সিটি বাড়িয়ে দিই, তাহলে তার উপর যদি আমি পা দিয়ে দাঁড়াই, তখন আগের তুলনায় কী হবে? কম্প্রেসিবিলিটি বা সেটেলমেন্ট কমে যাবে। তাহলে এখানে থার্ড পয়েন্ট হচ্ছে কম্প্রেসিবিলিটি অ্যান্ড সেটেলমেন্ট হলো, ডিক্রিজ করবে। চেঞ্জ আসবে কিসে? চেঞ্জ লিখছি কারণ এখানে এটা ইনক্রিজ বা ডিক্রিজ বলা যাবে না। চেঞ্জ হবে হচ্ছে সয়েল স্ট্রাকচারে। সয়েল স্ট্রাকচার মানে ধরো আমার ছিল সয়েল পার্টিকেলসগুলো এরকম র্যান্ডমলি, যদি মাইক্রোস্কোপিক ভিউ দেখি, কম্প্যাকশনের পরে সেটা দেখা যাচ্ছে এরকম প্যারালাল ওরিয়েন্টেশন হয়ে গেছে। বা একটু আগে বললাম যে এই সয়েল সলিড এখানে 5টা এঁকেছি, 5টা সলিড ছিল, একে যদি আমি কম্প্যাক্ট করি তাহলে ভিতরের থেকে এই আর্টটা আস্তে আস্তে রিলিজ করবে এবং এটা ক্লোজ টুগেদার হলো, তার মানে আরও ডেন্স ম্যাট্রিক্স তৈরি হবে। তো দ্যাট ইজ হচ্ছে সয়েল স্ট্রাকচারে চেঞ্জ আসবে, সেটা লুজ থেকে ডেন্স, র্যান্ডম থেকে প্যারালাল, বিভিন্ন জিনিস হতে পারে। তাহলে আমার এখানে দেখা যাচ্ছে যে সয়েল স্ট্রাকচারে চেঞ্জ চলে আসছে। আর এখানে বলার মতন আমি দেখে নিই একবার আর কিছু টপিক বাদ যাচ্ছে কি না, মোটামুটি এইটুকুই। এরপরে আমরা চলে যাব একটা জিনিস, সেটা হচ্ছে আমরা ওয়েট সাইড কম্প্যাকশন কাকে বলবো, ড্রাই সাইড কম্প্যাকশন কাকে বলবো। তোমরা নোট করবে এখন পয়েন্ট নাম্বার 11, 11 নম্বর পয়েন্টে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে আমাদের ড্রাই সাইড কম্প্যাকশন অ্যান্ড ওয়েট সাইড কম্প্যাকশন। জিনিসটা কি একবার বুঝে নেব। মনে করো আরেকবার, এইদিকে কি ছিল? ওয়াটার কন্টেন্ট, এইদিকে আমরা নিয়েছি রোডি। এইটার কার্ভ পেয়েছি আমরা এরকম, ম্যাক্সিমাম, তার মানে এটাকে বলেছি রোডি ম্যাক্স, এইটাকে বলেছি ওএমসি, এই ছিল। এখন ওএমসিটা আমাদের ছবিতে কত পার্সেন্ট পড়লাম? 13%। তখন মোটামুটি 13% ওয়াটার কন্টেন্ট যদি ওএমসি হয়, এখন দেখা যাচ্ছে আমি এর থেকে লেস অ্যামাউন্ট অফ ওয়াটার দিয়েছি, ধরো আমি 10% দিয়েছি বা 11% দিয়েছি, তাহলে তাতে করে ডেনসিটি কত হবে? দেখা যাচ্ছে একটা সামথিং এই ভ্যালুটা আসছে। তাহলে ওএমসির থেকে লেস অ্যামাউন্ট ওয়াটার কন্টেন্ট দিয়ে যখন কম্প্যাক্ট করব তাকে বলবো ড্রাই সাইড কম্প্যাকশন। তার মানে লেফট টু এমসি একে বলছি ড্রাই সাইড, রাইট টু এমসি তার মানে ওএমসির থেকে যদি মোর ওয়াটার কন্টেন্ট দিই তাহলে সেটাকে বলছি আমরা ওয়েট সাইড কম্প্যাকশন। ওয়েট সাইড কম্প্যাকশন ক্লিয়ার? লেস দেন ওএমসি ওয়াটার কন্টেন্ট দিয়ে কম্প্যাক্ট করলে তাকে ড্রাই সাইড কম্প্যাকশন বলবো, মোর দেন ওএমসি ওয়াটার কন্টেন্ট দিয়ে কম্প্যাক্ট করলে তাকে ওয়েট সাইড কম্প্যাকশন বলবো। ফিরে আসি, পার্থক্যগুলো কি কি হবে। 3টে কলাম করব 11 নম্বর পয়েন্টে। এদিকে লিখব প্রপার্টিজ, নেক্সট হচ্ছে ড্রাই সাইড, এদিকে হচ্ছে ওয়েট সাইড। এই চারটা যেটা তৈরি করব এটা থেকে পরীক্ষা আমাদের কোয়েশ্চেন এসছে। 1 নম্বর পয়েন্ট, প্রথম কথা হচ্ছে যে সয়েলের স্ট্রাকচারটা কেমন। তাহলে প্রথমে লিখব যে সয়েল স্ট্রাকচার, এখানে লিখব মোর র্যান্ডম। মোর র্যান্ডম মানে সয়েল পার্টিকেলসগুলো হ্যাপাজার্ড ছিল এইভাবে, এইরকম থাকবে যদি ড্রাই সাইডে কম্প্যাক্ট করি। ক্লিয়ার? যদি ওয়েট সাইড কম্প্যাক্ট করি মানে মোর দেন ওএমসি ওয়াটার কন্টেন্ট দিয়ে করি তাহলে এখানে হয়ে যাবে মোর ওরিয়েন্টেড, মোর ওরিয়েন্টেড অর মোর প্যারালাল বলবো, ওরিয়েন্টেড, মোর ওরিয়েন্টেড অর প্যারালাল। অর্থাৎ এখানে সয়েল স্ট্রাকচারগুলো মানে সয়েল গ্রেনসগুলো এইরকম শেপে চলে আসবে।
সেকেন্ড পয়েন্ট, যদি যাই আমরা পারমিয়েবিলিটি, পারমিয়েবিলিটি যদি দেখি তাহলে ড্রাই সাইড কম্প্যাক্ট করেছি, এখানে বোঝাই যাচ্ছে যে এটা আমরা পারমিয়েবিলিটি চ্যাপ্টারেও পড়েছিলাম যে এর মধ্যে দিয়ে পারমিয়েবিলিটি বেশি হবে, আর যদি প্যারালাল ওরিয়েন্টেশন হয়ে যায় তাহলে আমার পারমিয়েবিলিটি কমে যাবে। তাহলে এখানে পারমিয়েবিলিটি কি লিখবো, এখানে মোর, এখানে লিখবো লেস। 3 নম্বর পয়েন্ট ছিল যে সোয়েলিং, সোয়েলিং অ্যান্ড শ্রিঙ্কেজ কি হবে, এখানে লিখবো সোয়েলস মোর, কারণ এটা বুঝতেই পারছি যে এটা ড্রাই সাইড, তার মানে এ ডেফিসিয়েন্ট ওয়াটার কন্টেন্ট, তাই জল পেলে কি হবে, ফেপে উঠবে। আর এটা দেখা যাচ্ছে ওয়েট সাইড, মানে কি আমি ওএমসি থেকে বেশি জল দিয়ে রেখেছি, তার মানে এটা কি হবে, ড্রাই হলে শ্রিঙ্ক করবে, তাহলে এখানে লিখবো শ্রিঙ্ক মোর। আচ্ছা, নেক্সট লিখবো আমরা কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটি, কম্প্রেসিবিলিটি কি হবে, দুটোতেই আমরা মনে রাখবো মোর, এখানেও মনে রাখবো মোর, কিন্তু একটা কেস আছে। মোর কম্প্রেসেবল এটা হচ্ছে আন্ডার হাই প্রেসার রেঞ্জ, মানে বেশি প্রেসার দিতে হবে তাহলে মোর কম্প্রেসেবল হবে। এখানে মোর কম্প্রেসেবল কিন্তু আন্ডার লো প্রেসার রেঞ্জ, কম প্রেসার রেঞ্জেই বেশি কম্প্রেসেবল। আচ্ছা, নেক্সট পয়েন্টে যাব স্ট্রেংথ। স্ট্রেংথ কিন্তু ড্রাই সাইডে মোর হবে, ওয়েট সাইডে লেস হবে। ফাইনাল পয়েন্ট অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনস কি, মানে ড্রাই সাইড কম্প্যাকশন আমরা কোথায় করি, 1 নম্বর হচ্ছে এখানে হাইওয়ে, হাইওয়ে এম্ব্যাঙ্কমেন্ট, আর 2 নম্বর হচ্ছে হাই আর্দেন ড্যাম, আচ্ছা এর ইউজ, কোহেসিভ সাবগ্রেড যদি হয়, কোহেসিভ সাবগ্রেড যেমন তোমার মানে সাবগ্রেড মানে বললাম একটু আগে যে বক্স কাটিং করেছি, রাস্তা তৈরি হচ্ছে নতুন, তো যে লেয়ারটা পাচ্ছি সেইটা যদি আমার কোহেসিভ সয়েল হয়, কোহেসিভ সয়েল মানে বুঝতেই পারছি যে ক্লে পার্সেন্টেজ বেশি, তাহলে কোহেসিভ সাবগ্রেড আন্ডার পেভমেন্ট। আর 2 নম্বর হচ্ছে ইম্পারভিয়াস কোর অফ আর্দেন ড্যাম। ইম্পারভিয়াস কোর, এইটা ইম্পারভিয়াস কোর অফ আর্দেন ড্যাম, এটার ছবিটা আমরা যদি একটু ছোট করে আঁকি দেখা যাবে যে এই দিকটা যদি আপস্ট্রিম সাইড, এখানে জল আছে, এটা যদি আর্দেন ড্যাম হয়, এখানে আমরা কি করি মাঝখানে কোর অফ ক্লে ইউজ করি, তাতে করে কি হয় যে আমাদের হাইড্রোলিক যে গ্রেডিয়েন্টটা ছিল, যদি কোর অফ ক্লে না দিতাম তাহলে মেবি হয়তো এরকম যেত, কিন্তু দেওয়ার ফলে দেখা যাবে এটা এরকম গেল, এটা নেমে গেল, নিয়ে আবার এইটার সাথে প্যারালালি বেরোচ্ছে। তাহলে আমি এটা বেসকে কাট না করিয়ে, মানে ডাউনস্ট্রিম স্লোপকে কাট না করিয়ে আমি এটাকে বেস দিয়ে পাস করিয়ে দিলাম, তাতে করে কি হবে ডাউনস্ট্রিম সাইডটা কোল্যাপস হবে না। তো এইটাকে আমরা বলছি কোর অফ ক্লে। তো এই জায়গাটা যখন কম্প্যাক্ট করবো তখন আমরা ওয়েট সাইডে কম্প্যাকশন করবো মোর দ্যান ওএমসিতে, তাহলে কি হবে এই যে প্যারালাল ওরিয়েন্টেশন হয়ে যাবে, তাতে করে কি হবে যে পারমিয়েবিলিটি যেটা আমরা লিখেছিলাম এখানে পারমিয়েবিলিটি লেস হয়ে যাবে, পারমিয়েবিলিটি লেসটাই আমার এখানে দরকার, হু করে যদি জল চলে যায় সেটা এখানে ডিজায়ারেবল না। তো এইটা আমাদের কোথায় কি অ্যাপ্লিকেশন সেটা আমরা লিখলাম যে ড্রাই সাইড ওয়েট সাইডে। এবার একটা জিনিস এখানে এইটার সাথে আমরা মনে রাখবো যে এই যে এখানে ছবিটা এঁকেছিলাম আমি ইচ্ছে করেই,
দেখো একটা জিনিস খেয়াল করো, ওএমসি এইটা, ওএমসির থেকে লেস ভ্যালু এটা, এটা আরেকবার লিখছি যে এদিকটা ড্রাই এদিকটা ওয়েট লেখা আছে, যদি আমি এটা মুছবো তাই জন্য। এখন এইটা যদি দেখি দেখা যাচ্ছে যে একবার ওএমসি যদি ধরে নাও আমার 13% হয়, তাহলে একবার লেস দেন 13%, ধরো এটা আমার 10% ময়েশ্চার কন্টেন্ট, এইটা ধরো আমার 15% ময়েশ্চার কন্টেন্ট, তাহলে দেখো 10% ময়েশ্চার কন্টেন্ট আর 15% ময়েশ্চার কন্টেন্টে ড্রাই ডেন্সিটির ভ্যালুটা একই পাচ্ছি না। ধরো 13%-এ ম্যাক্সিমাম পেয়েছি, আমি এই রোডি ম্যাক্সটাকে ছেড়ে দিচ্ছি, এটা তো এই পয়েন্টটা রোডি ম্যাক্স, কিন্তু আমি বলতে চাইছি যেটা যে এই যে পয়েন্টটা, এই কাটা পয়েন্ট যেটা, এই পয়েন্টটা কি একবার দেখা যাচ্ছে 10% ময়েশ্চার কন্টেন্ট তখনও যা ডেন্সিটি, আবার দেখছি 15% ময়েশ্চার কন্টেন্ট নিলে তাই ডেন্সিটি, এরকম করতে পারি আমি। ধরো 8%-এ যদি আমি যা ডেন্সিটি, দেখা যাচ্ছে হয়তো 17%-এ গিয়ে তাই ডেন্সিটি, মানে একই ডেন্সিটি পাচ্ছি দুরকম ময়েশ্চার কন্টেন্ট, এটা হচ্ছে। তাহলে আমার রিকোয়ার্ড যে ডেন্সিটি সেইটা আমি পাবো, সেটা আমি এখানেও পাচ্ছি, তাহলে আমি 10% ময়েশ্চার কন্টেন্ট দিয়ে করলেও এই ডেন্সিটিটা পাবো, 15% ময়েশ্চার কন্টেন্ট করে করলেও এটা পাবো। তাহলে আমার কোথায় কাজ করছি, তাহলে আমি কোর অফ ক্লে করছি, তাহলে আমি 15%টাকে নিয়ে কাজ করবো। যদি আমি এটা কোথায় করছি, হাইওয়ে এমব্যাঙ্কমেন্ট করছি, মানে আমার এখানে এরকম একটা এমব্যাঙ্কমেন্ট হবে, এর উপর দিয়ে এখান দিয়ে কী হবে, এখান দিয়ে রাস্তা হবে, তাহলে আমি এইটাকে আমার ডেন্সিটি যেটা দরকার সেটা এইটাই দরকার, তাহলে এইটাকে আমি অ্যাচিভ করবো তখন কত, তখন 10%-এ করবো, তাহলে এইটা করছি। এবার এইটার যদি আমরা পারমিবিলিটির যদি ছবিটা ড্র করি, তাহলে এটা এইরকম আসবে, মানে কি 15% 10%, তাহলে দেখা যাবে এইরকম। তার মানে এইটাকে যদি আমরা বলি যে এটা কে কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটি ওয়েট সাইড, আর এইখান থেকে এইটাকে যদি আমরা বলি কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটি ড্রাই সাইড, তাহলে আমরা এটা বুঝতে পারবো। অর্থাৎ এইদিকে ময়েশ্চার কন্টেন্টই থাকছে আর এইদিকে হচ্ছে আমার কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটি, এইটাকে যদি একসাথে এর সাথে প্লেস করি তাহলে এরকম হবে। অর্থাৎ সেম ডেন্সিটি পাচ্ছি, দুরকম কোএফিসিয়েন্ট অফ পারমিবিলিটি হয়ে যাচ্ছে। তাহলে আমার এখানে যখন ইম্পারভিয়াস কোর অফ আর্থেন ড্যাম করছি তখন আমার লেস পারমিবিলিটি দরকার, তার মানে লেস পারমিবিলিটি যখন দরকার তখন আমি 15% ময়েশ্চার কন্টেন্টে যাচ্ছি, যার ড্রাই ডেন্সিটি। আমি হাইওয়ে করবো, তা আমার স্ট্রেংথ বেশি দরকার, তাহলে আমি 10% নিয়ে করছি, ওই রিকোয়ার্ড ড্রাই ডেন্সিটি পাবো। তাহলে একটা রিকোয়ার্ড ড্রাই ডেন্সিটি কিন্তু দুটো ময়েশ্চার কন্টেন্টে একই হবে, ওই ওএমসি পয়েন্টটা ছাড়া। তো এইটা হয়ে যাচ্ছে আমাদের ড্রাই সাইড এবং ওয়েট সাইড কম্প্যাকশনের ডিফারেন্স। নেক্সট পয়েন্ট আমরা পড়ে নেব, সেটা হচ্ছে আমাদের রিলেটিভ কম্প্যাকশন বলতে আমরা কি বুঝি। 12th পয়েন্ট, 12 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের রিলেটিভ কম্প্যাকশন, আমরা বলবো আরসি। দেখো একটা জিনিস এর সাথে গুলোবে না, অনেকেই এই ভুলটা করে ফেলে, এর সাথে অনেকে আইডি বা ডেন্সিটি ইন্ডেক্স যেটা ছিল বা রিলেটিভ ডেন্সিটিকে গোলমাল করে ফেলে। কারণ আইডি যেটা আমরা পড়েছি যে ইম্যাক্স মাইনাস ই বাই ইম্যাক্স মাইনাস ইমিন, সেটা হচ্ছে আমার রিলেটিভ ডেন্সিটি বা ডেন্সিটি ইন্ডেক্স। এখন আমরা যেটা পড়তে চাইছি সেটা হচ্ছে আরসি, রিলেটিভ কম্প্যাকশন, বা একে অনেক সময় ডিগ্রি অফ কম্প্যাকশনও বলা হয়, আরসি। 12th পয়েন্ট হচ্ছে আমাদের আরসি। আরসি সমান কি না, আমরা এখানে লিখব যে রোডি ফিল্ড বাই রোডি ল্যাব ইন্টু 100%। অর্থাৎ আমরা এই যে স্ট্যান্ডার্ড প্রক্টর, মডিফাইড প্রক্টর যাই টেস্ট করে থাকি না কেন, সেটা ল্যাবরেটরিতে টেস্ট করে যে ড্রাই ডেন্সিটিটা আমরা পেয়েছি এটা অ্যাকচুয়ালি ম্যাক্স বলবো, ল্যাবে যেটা পাচ্ছি সেটা রোডি ম্যাক্স, ওএমসিতে যেটা পাবো তো সেইটা আমরা ল্যাবে পেয়েছি। এখন আমরা ফিল্ডে এসেছি, ওই ফিল্ডে গিয়ে মানে যে সয়েল স্যাম্পেলটা যেখানে রাস্তা হবে সেখান থেকে কালেক্ট করে এনেছিলাম, ল্যাবরেটরিতে টেস্ট করেছি, ওএমসি কত হয়েছে, তাতে ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি কত পেয়েছি ল্যাবে, সেটা আমার নিচে বসে যাচ্ছে। উপরে কি পুট করব, এখন ফিল্ডে গিয়ে আমি প্র্যাকটিক্যালি কম্প্যাক্ট করে যে রোডি পাচ্ছি কত, আমি ল্যাবরেটরির মতন কন্ডিশন ক্রিয়েট ওখানে করতে পারবো না, ফিল্ডে পারবো না, কারণ ল্যাবরেটরিতে আমার সব ওয়েল কনফাইন্ড, ওয়েল ডিফাইন্ড, আমি যেমন চাইছি সেরকম কন্ডিশন সেট করতে পারি। ফিল্ডে হাতে নেই, আমার আজকে বৃষ্টি হয়ে গেল, পরশু রোদ উঠলো, ভ্যারাইটিস জিনিস আছে যেটা আমার ফিল্ডে ল্যাবরেটরি সেট আপটাকে করতে দেবে না।
সুতরাং ফিল্ডে যে রোডিটা পাচ্ছি সেটা উপরে, তাহলে রোডি ফিল্ড বাই রোডি ল্যাব ইন্টু 100% একে বলছি আরসি বা রিলেটিভ কম্প্যাকশন। এখন আরসির আরেকটা ফর্মুলা আমরা আইডি দিয়ে যদি যাই তাহলে একে লিখবো 80 প্লাস 0.2 আইডি। একটু আগেই বললাম আইডি গুলোবো না, আইডি অলরেডি আমরা পড়ে ফেলেছি যে আইডি সমান ইম্যাক্স মাইনাস ই বাই ইম্যাক্স মাইনাস ই মিন, এটা ইন্টু 100% যদি করি তাহলে এটা আইডি ফর্মুলা আমরা জানি। তাহলে এখানে যে আইডিটা পুট হচ্ছে এটা কিন্তু ইন পার্সেন্টেজ, এটা মনে রাখবো। তাহলে এবার দেখো একটা জিনিস বুঝে, যে আইডি আমরা অলরেডি আগেও পড়েছিলাম যে আইডি ধরে নাও আমার এখানে যদি আমি ই মানে এটা তো অ্যাকচুয়ালি ন্যাচারাল ভয়েড রেশিও, আমি এখানে যদি এই মিনটাই বসিয়ে দিই তখন মিনিমাম ভয়েড রেশিও কখনো ফুললি কম্প্যাক্টেড স্টেট, তার মানে এখানে যদি ইমিন বসিয়ে দিই তাহলে উপরে ইম্যাক্স মাইনাস ইমিন, নিচেও ইম্যাক্স মাইনাস ইমিন, তাহলে কেটে কি হবে 1 হবে। তার মানে ফুললি কম্প্যাক্টেড স্টেটে আইডি সমান কত 1, তার মানে কত পার্সেন্ট 100%। তাহলে 100% যদি এখানে 100 বসাই তাহলে 100 ইন্টু 0.2 তার মানে 20, তার মানে আরসি তখন কত হয়ে যাবে 80 প্লাস 20 100, তার মানে আরসি সমান 100% কখন, যখন আইডি 100%, হ্যাঁ কি না। আইডি ভ্যালু 100 বসালাম, 100 ইন্টু 0.2 20, 20 প্লাস 80 100। আচ্ছা আবার যদি এটা যদি 0% হয়, আইডি যদি 0 বসাই তাহলে 0.2 ইন্টু 0 এই পার্টটা 0, তাহলে আরসি তখন কত হবে 80, তাহলে আমি লিখছি আরসি সমান 80% কখন, যখন আইডি 0% বা 0। ক্লিয়ার। তাহলে আমরা এখানে বলবো যে আরসির যদি বলে ভ্যালিড রেঞ্জ কত, তাহলে এটা 80 to 100% পার্সেন্টেজ। ক্লিয়ার। এইবারে আমরা এখানে আরেকবার বলতে পারি যে আইডি কখন 100% হলো, তার মানে আইডি 1 হতে হবে, তার মানে উপরেও যায় নিচেও যায়, 5 এর 5 7 এর 7, তার মানে ইম্যাক্স মাইনাস ইমিন ইম্যাক্স মাইনাস ইমিন, তার মানে ই যখন মিনিমাম, ই মিনিমাম মানে ফুললি কম্প্যাক্টেড স্টেট। আরেকবার বলবো এখানে আইডি 0 কখন হবে, তাহলে এখানে যদি ইম্যাক্স মাইনাস ইম্যাক্স হয়ে যায় তাহলে উপরটা 0, তার মানে আইডি 0, তার মানে ই ম্যাক্সিমাম যখন তখন আইডি 0। ভয়েড রেশিও ম্যাক্সিমাম কখন, লুজেস্ট স্টেট। কমপ্লিট। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের আরসি। এখন একটা কোশ্চেন দেয় পরীক্ষায়, সেইটা হচ্ছে রিকোয়ার্ড আরসি কত। রিকোয়ার্ড আরসি যদি বলে তাহলে আমরা লিখব যে আমরা বুঝতে পেরেছি যে আরসির এটা ভ্যালিড রেঞ্জ, কিন্তু যদি বলে যে রিকোয়ার্ড আরসি তাহলে আমরা বলি গ্রেটার ইকুয়াল টু 95%। যদি রেঞ্জ দিয়ে দেয় তাহলে আমরা বলবো 90 to 95%, মানে এইটা হলে আরসি যদি এটা হয় তাহলে ওয়েল কম্প্যাক্টেড, এটা বুঝবো। আচ্ছা নেক্সট যেটা বলতে হবে যে হ্যাঁ আরসিটা কি কাজে তাহলে ইউজ হচ্ছে না, এটা বলবো যে ইউজ টু মেজার কম্প্যাকশন অফ সয়েল, বোথ তোমার কোহেসিভ অ্যান্ড নন কোহেসিভ সয়েল। আচ্ছা আর দুটো জিনিস পড়ে থাকছে, সেটা হচ্ছে ফিল্ড কম্প্যাকশন টেস্ট, ফিল্ড কম্প্যাকশন টেস্ট এবং তার সুইটেবিলিটি। আর আরেকটা পয়েন্ট হচ্ছে তোমার যে কম্প্যাক্টিং ইকুইপমেন্ট, যেমন ধরো রোলার্সগুলো আছে, যে আমরা স্মুথ হুইল রোলার ইউজ করি কোথায়, কোথাও দেখা যাচ্ছে যে আমাদের ভাইব্রেটরি রোলার ইউজ করি, কোথাও দেখা যাবে আমরা সিপ ফুট রোলার ইউজ করি। তাহলে এই রোলারগুলোর কী কী নাম আছে, মানে ইকুইপমেন্ট কী কী আছে এবং তার পার্টিকুলার ইউজ কোথায় হচ্ছে, এইটা একটা টপিক। আর আরেকটা একটু আগে বললাম যে ফিল্ড কম্প্যাকশন, তো এই দুটো জিনিস মানে ফিল্ড কম্প্যাকশন টেস্ট, এই দুটো জিনিস আমরা যে পিডিএফ দেবো নোটস যেটা প্রোভাইড করতাম ওটা ওর মধ্যেই বলে দেবো, মানে ওখানে কম্প্যাকশন টেস্টগুলোর প্রসিডিওর নিয়ে মাথা ব্যথার দরকার নেই। কম্প্যাকশন টেস্টের নামগুলো কী কী এবং কোথায় ইউজ হয় এখান থেকে কোশ্চেন থাকে, ওটা ডাইরেক্ট টেবিলটা পড়লেই হবে। আর একটা জিনিস যেটা যে রোলার কী কী ধরনের এবং কোন ফিল্ডে ইউজ হয় সেটাও ডাইরেক্ট পড়ে নিলে ওখান থেকে আমরা অবজেক্টিভ অ্যান্সারগুলো করতে পারবো। তো আপাতত কম্প্যাকশন আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা শুরু করব কনসলিডেশন, মানে 7 নম্বর ক্লাসে আমরা কনসলিডেশন শুরু করব।
তো তার আগে তোমরা সবাই মন দিয়ে পড়াশোনা করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।